প্রিয় দর্শক, গত ১.৫ থেকে ২ বছর ধরে করোনা মোকাবেলার জন্য যে লকডাউন, সেই লকডাউনের আওতামুক্ত কিন্তু ছিল রপ্তানি খাত। কিন্তু এই গত বছরে আমরা দেখেছি এই আওতামুক্ত রপ্তানি খাতকে যে রাখা হয়েছে, তারপরও কিন্তু একটি জরিপ বলছে প্রতিদিন ৩.৫ থেকে ৪,০০০ কোটি টাকা লোকসানে পড়তে হয়েছে বাংলাদেশকে। আর ঈদ পরবর্তী সময়ে যে ১৪ দিনের লকডাউন চলছে, সেখানে তো সব কিছুই বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ জীবন বাঁচানোর জন্য লকডাউন চলছে, কিন্তু প্রশ্নই একটা জায়গায়, জীবিকার কি হবে? লকডাউন যদি দিনের পর দিন বাড়তে থাকে, তাহলে রোজগেরে মানুষ কিংবা আমাদের আর্থিক জায়গাগুলো, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, এসবের কি হবে? সুতরাং লকডাউন হয়তো জীবন বাঁচানোর জন্য চলছে কিংবা চলবে, কিন্তু বিকল্প পদ্ধতিটা কি হবে? সুতরাং লকডাউনকে লকডাউনের মতো রাখা অনেকেই বলছে, এবং সেই সঙ্গে ভ্যাকসিনটা সবার কাছে পৌঁছে দেওয়া এবং বিধিগুলো মেনে চলা। কারণ পৃথিবীর অনেক দেশে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন সবার কাছে পৌঁছে গেছে, লকডাউনের আওতামুক্ত, একে একে মুক্ত হতে শুরু করেছে পৃথিবীর বিভিন্ন দেশ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু করোনার এক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। তাহলে ভবিষ্যৎ কি অর্থনীতির? আমি সোমা ইসলাম, মেট্রো সেভেন টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় লকডাউন ও ব্যবসা বাণিজ্য। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ফারুক হাসান, সভাপতি বিজিএমইএ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট, এফবিসিসিআই প্রেসিডেন্ট, বাংলাদেশ দোকান মালিক সমিতি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর মোস্তাক হোসেন, উপদেষ্টা আইইডিসিআর। আমি তিনজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা যেহেতু কথা বলছি লকডাউন এবং ব্যবসা বাণিজ্য, সেহেতু আমি আজকে শুরুটাই করতে চাই ফারুক হাসান আপনাকে দিয়ে। প্রথম যে জায়গাটি জানতে চাই, আজকে কিন্তু আপনারা বৈঠক করেছেন মাননীয় মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে। আপনারা বলছেন সব কিছু খুলে দেওয়ার জন্য, এবং সরকারের পক্ষ বলা হচ্ছে যে ১৪ দিনের লকডাউনে সব কিছুই বন্ধ থাকবে, কিন্তু সরকারের নির্দেশনা মানতে হবে। কিন্তু এরপরও তো করোনা থামছে না। লকডাউন যদি বাড়ে, তাহলে আর্থিক এবং অর্থনৈতিক জায়গাটা কি হবে? ক্ষতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কিংবা ভবিষ্যৎটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? বিকল্প ভাবনাটা কি আপনাদের? জি, ধন্যবাদ। আমি প্রথমে যেটা বলবো যে জি, আজকে আমরা ক্যাবিনেট সচিব এবং সংস্থাপন সচিব দুজনের সাথে আমরা বসেছিলাম। ব্যবসায়ী পক্ষ থেকে আমরা গিয়েছিলাম, যে আমরা যেটা বলেছি যে লকডাউন চলছে, এর মধ্যে টোটাল সাপ্লাই চেইন এবং এক্সপোর্টকে ধরে রাখার জন্য আমরা বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে খুলে দেওয়ার জন্য, ইন্ডাস্ট্রিগুলো এই লকডাউনের বাইরে রাখার জন্য। এটার একটা বড় কারণ আমরা যেটা করতেছি, আমরা জানি যে সংক্রমণ বেড়েছে, এবং এটা কিন্তু গত ১.৫ বছর ধরে আমাদের এই অবস্থা, আমাদের সংক্রমণ আরো বেড়েছে। এর মধ্যে অনেক লকডাউন ছিল। এর সবচেয়ে বড় যে জিনিসটা আমরা বলতে চাই, যে আমরা সবাই জানি, এন্ড ইট ইজ প্রুভেন, এটা আগে থেকেও আমরা জানি, এটা পাবলিক হেলথ স্পেশালিস্টরা, ডাক্তাররা সবাই বলছে যে আমাদের ভ্যাকসিনের আন্ডারে আনা। আমরা জানি যে এর আগে ভ্যাকসিনের লিমিটেশন ছিল, এখন কিন্তু সরকার পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের ব্যবস্থা করেছে, এবং এই ভ্যাকসিনটা আমাদের শিল্প কারখানায় ভ্যাকসিন দেওয়ারও আমরা শুরু করেছিলাম। 18 তারিখ থেকে আমাদের ফ্যাক্টরিগুলোতে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, 18-19, তারপরে 19 তারিখ থেকে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, ঈদের বন্ধ, এবং এখন লকডাউনের মধ্যে। সে কারণে আমরা যে জিনিসটা চেয়েছি, যে আমরা ফ্যাক্টরিটা যত তাড়াতাড়ি খুলতে পারি, আমরা ভ্যাকসিনটা দেওয়ার ব্যবস্থা করতে পারবো আমাদের ফ্যাক্টরিতে। আমরা দেখেছি যে একজন শ্রমিক বা কর্মী তারা ভ্যাকসিন নিতে চায় না, কিন্তু যখন তারা ফ্যাক্টরিতে থাকে, তারা একটা ডিসিপ্লিন বেঁধে থাকে, তারা তাদের সুপারভাইজার, ম্যানেজার, মালিককে দেখে কিন্তু তারা ভ্যাকসিন দেয়। এটা প্রমাণই হলো যে আমরা ঈদের আগে যে 2 দিন আমরা ভ্যাকসিন দেওয়ার সুযোগ পেয়েছিলাম, সেখানে কিন্তু আমরা 30,000-এর উপরে আমরা ভ্যাকসিন দেওয়ার সক্ষম। এর সাথে সাথে যে জিনিসটা আমরা বোঝাতে চেষ্টা করেছি, যে আমাদের যারা কর্মীরা আছে, তাদের আমরা তাদেরকে একটা সচেতনতা বাড়াতে পেরেছি। তারা বেশ কিছু কর্মীরা কিন্তু এবার গত ঈদে এবং এইবার ঈদে তারা দেশে যায়নি, এবং কিছুরা যারা গেছিল তারা ফিরে এসেছে, এবং আরো বেশ কিছু কর্মী আছে যারা গ্রামে গঞ্জে চলে গেছে, গ্রামে তাদের দেশের বাড়িতে গেছে ঈদ করার জন্য। তাদেরকে নিয়েও আমরা যেটা কাজ করতে চাই, যে বিকজ আমাদের যে কর্মীরা থাকে, আমাদের ফ্যাক্টরিগুলো বিভিন্ন জায়গায় আছে, সেটা গাজীপুরে আছে, নারায়ণগঞ্জে আছে, মানিকগঞ্জে আছে, আশুলিয়াতে আছে, সাভারে আছে। সেখানে কিন্তু আশেপাশে হসপিটাল আছে, ক্লিনিক আছে, ডাক্তার আছে, পাবলিক হেলথ স্পেশালিস্ট আছে। গ্রামে তারা যখন আছে, আমরা কিন্তু আমাদের শ্রমিকদের কিন্তু সেই টেক কেয়ার করতে পারছি না বা পারবো না, এই কারণে যে তারা যখন গ্রামে থাকবে, তার ম্যানেজার, তার সুপারভাইজার কিন্তু তাকে রিচ করতে পারবে না। তো তার কোনো সমস্যা হলে, কোনো কিছু হলে, সে কারণে আমরা
এর সাথে সাথে আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এখানে যে সাপ্লাই চেনের একটা জি সমস্যা হয়ে দাঁড়াবে, একদিকে এক্সপোর্টের, আরেকদিকে যেটা হলো যে দেশের মধ্যে জিনিসপত্র দাম বেড়ে যাওয়া সাপ্লাই চেনে। আমরা জানি যে সরকার খুব ভালোভাবে এই লকডাউনের মধ্যে ফার্মাসিউটিক্যালকে খোলা রাখতে হয়েছে, ফুড প্রসেসিং এবং এগ্রিকালচার এবং ট্যানারি জিনিসপত্র খোলা রেখেছে। কিন্তু কয়েকদিন চালানোর পরেই কিন্তু আর এটাকে কন্টিনিউ করা যায় না, বিকজ সবগুলোরই কিন্তু শুধু মেডিসিনটা কিন্তু খালি ওষুধটা তৈরি হয়, জি তার জন্য কিন্তু প্যাকেজিং ইন্ডাস্ট্রি লাগে আর অন্যান্য ইন্ডাস্ট্রির ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ লাগে। সো কিন্তু সাপ্লাই কিন্তু চেনে যদি জনাব সমস্যা ফারুক হয়ে হাসান যায়। একটু আমি থামাই, এই যে সরকারকে সমস্যাগুলোর কথা আজ আবারও বৈঠক করে বুঝালেন, সরকার আসলে কতখানি বুঝলো? আমি মনে করি সরকার বুঝেছেন। ওনারা সর্বোচ্চ পর্যায়ে আলাপ করে এটা একটা সিদ্ধান্ত নেবেন। ওনারা চিন্তাও করছেন যে সংক্রমণটাকে কিভাবে কম রেখে এটা কাজ করা, জীবিকার সমন্বয় দুটা নিয়ে ওনারা চিন্তা করছেন। সর্বোচ্চ মহলে ওনারা আলাপ করে এটা একটা ডিসিশন নিবে। এটার সাথে আমরা অপেক্ষা করছি সেই ডিসিশনের জন্য। যে অপেক্ষার জায়গাটা আমি জানতে চাই, 14 দিনের হচ্ছে চূড়ান্ত একটা বিধিনিষেধের মধ্যে আমরা রয়েছি, সেটা 5 তারিখে গিয়ে শেষ হবে, কিন্তু আপনাদের যে চাওয়াটা আজ সরকারের কাছে, সেটা কি আপনারা কি 14 দিনের মধ্যেই থাকতে চান, নাকি 14 দিনের আগে শিল্প কারখানাগুলো খুলে দেওয়ার দাবিটা জানাচ্ছেন সরকারের কাছে? আমরা যেটা বলেছি যে 14 দিন শেষ হওয়ার আগে যদি পর্যায়ক্রমে শিল্প কারখানা খুলে দেওয়া হয় তাহলে একসাথে চাপটা পড়বে না। এখন দেখেন যে 5 তারিখে যদি 5 তারিখে এখন আছে আমাদের শিল্প কারখানা 6 তারিখে খুলবে, তো 6 তারিখ যেহেতু শুক্রবার, আলটিমেটলি 7 তারিখে যে খুলবে, তো 5 তারিখ পর্যন্ত যেহেতু লকডাউন আছে, স্বাভাবিকভাবে আমাদের শিল্প কারখানা 7 তারিখে খুলবে। যেটা দেখা যাবে যে 6 তারিখে কিন্তু আবারও একটা প্রচন্ড প্রেসার হবে এই যে দেশে ঢাকা ফেরত বা চিটাগং ফেরত। আমরা যেই কারণে 14 দিনে আমরা লকডাউন করলাম, তাদেরকে আমরা ঘরে আটকে রাখার চেষ্টা করলাম, সেটা কিন্তু আবার যখন তারা ফিরে আসবে তখন আবার কিন্তু সেই একইভাবে ফিরে আসবে। সুতরাং এটাকে যদি স্ট্যাগার্ড ওয়েতে আনা যায় তাহলে কিন্তু আমি মনে করি যে আমি স্পেশালিস্ট না, বাট স্ট্যাগার্ড ওয়েতে যদি আনা হয়, যেটা আমরা আমাদের ফ্যাক্টরিতে করেছি, যে আমাদের 8টা 5টা অফিস টাইমিং, কিন্তু আমরা যেটা করেছি 7টা 7:30 8টা 8:30 9টা, এবং ঠিক লাঞ্চও একইভাবে, ছুটিও একইভাবে। সো স্ট্যাগার্ড ওয়েতে করে আমরা আমাদের রেজাল্ট পেয়েছি। আর আমরা আরেকটা জিনিস, যে আমাদের পোশাক শিল্পের মধ্যে আমরা সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা আগেই মাস্ক ব্যবহার করতাম বিকজ অফ ডাস্টের জন্য, এবং যেহেতু আমরা প্রতিদিন মাস্ক বানাই এবং প্রতিদিন ডিস্ট্রিবিউট করি, এবং আমরা চেষ্টা করি যে আমাদের কর্মীরা এবং তাদের ফ্যামিলিরা এবং তারা যেন মাস্ক পরে, এবং আমরা ম্যান্ডেটরি আমরা তাদেরকে মাস্ক পরাই, এটার আমরা সাকসেসও পেয়েছি। প্লাস আমরা চেষ্টা করছি যে প্রতিদিন মাস্ক বানিয়ে কিন্তু সারা দেশে ডিস্ট্রিবিউট করছে, এবং এর মধ্যে আমরা অনেক ডিস্ট্রিবিউট করেছি, এবং আগামীতেও ফ্যাক্টরি খোলার সঙ্গে সঙ্গে আমরা মাস্ক বানাবো এবং ডিস্ট্রিবিউট করবো। আমরা যতদূর বুঝতে পেরেছি মাস্ক আমাদের সমাধান, ভ্যাকসিন আমাদের সমাধান। এই দুটো নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। থাকুন আপনি আমাদের সঙ্গে, আমরা আরো কথা জানবো আপনার কাছে। আমি আর একটু যেতে চাই হেলালুদ্দিন আপনার কাছে। আমরা যদি বলছি জিডিপির আমাদের খাত কিন্তু 3টা, শিল্প খাত, সেবা খাত এবং কৃষি খাত। কৃষিতে কোনো ধস নামেনি এই করোনাতে, কিন্তু বাকি যে দুটো খাত আছে সেটা কিন্তু হুমকির মুখে। এখানে আমাদের তাহলে লোকসানটা কি, ভবিষ্যৎটা কোথায়? আপনি বলুন সবই তো বন্ধ, সেবা খাতের মধ্যে তো মার্কেটগুলোও আছে, সবই তো বন্ধ, তাহলে এখন কি হবে? এইবারে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেবা খাত। আপনি যেভাবে দেখেন, ট্যুরিজম থেকে শুরু করে আমাদের বিয়ে শাদী থেকে শুরু করে বা অন্য অন্য আমাদের মার্কেটগুলো থেকে শুরু করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেবা খাতগুলো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আজকে আমাদের জিডিপির কথা বলছি, আমরা অর্থনীতির কথা বলছি, ফারুক ভাই খুব সুন্দর করে বললেন, আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের আসলে সমন্বিত একটা প্রচেষ্টার দরকার। আমি শুধু গার্মেন্টস নিয়ে চিন্তা করব, আমি শুধু দোকান নিয়ে চিন্তা করব, আপনি শুধু আপনার টেলিভিশন নিয়ে চিন্তা করবেন। আমার মনে হচ্ছে যে এইটা যেহেতু বৈশ্বিক মহামারী, একজনকে আমরা ট্রান্সফার করে দিচ্ছি, একজনকে ক্ষতিগ্রস্ত করছি, অতএব আমি সমন্বিত মানে একটি পরিকল্পনা। জনাব হেলাল, এখনো 2 বছরে এসে সমষ্টিক চিন্তাটা হয়নি, তাহলে কবে হবে? একদম হচ্ছে না তা না, সে কারণে বলছি, আপনি দেখেন, যদি আজকে দেখেন যে আমাদের ভ্যাকসিনেশনের যে সমস্যাগুলো ছিল, এটা কিন্তু আমরা দেখলাম যে প্রায় 1.5 কোটি ভ্যাকসিনেশন আমাদের পাইপলাইনে চলে এসেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ, কিন্তু এটা একটা ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে লকডাউনের কথা বারবার বলছিলাম, লকডাউন মানে না, লকডাউন মানে না। আপনি দেখেন এই গত 28শে জুন থেকে কিন্তু আমরা লকডাউন প্রথম শুরু করলাম, ব্যবসায়ীরা, বিশেষ করে ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীরা,
এরপরে কিন্তু গার্মেন্টস বা অন্য অন্য ওরা কিন্তু এসছে অনেক পরে, আমাদের অনেক পরে এসছে। কিন্তু আপনি যদি সেভাবে খেয়াল করেন দেখবেন যে আজকে প্রায় 1 মাসের উপরে আমরা কার্যত একেবারে বন্দি অবস্থায় আছি। সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ, ক্ষুদ্র ব্যবসায়ীদের একেবারে যারা হতদরিদ্র, যারা প্রতিদিন 3 থেকে 500 টাকার চিন্তা করে, তাদের অবস্থা একবার চিন্তা করেন। এরা সব ঘরে বসে আছে এবং ঘরে বসে থেকে এক ধরনের ট্রমা সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে। আমি আবারও বলছি আপা, মানুষের আমার কিন্তু একটা ডেস্টিনেশন আছে। আমি সকালবেলা নিজে রাত্রিবেলা যখন ঘুমাই, আমি সকালবেলা টোটাল কর্মসূচিটা রেডি করি যে আমি সকালবেলা কোথায় যাব, কিভাবে আমি 10 কোটি টাকা রোজগার করব, কিভাবে মাল কিনবো, কিভাবে মাল বিক্রি করব, আমার সংসার নিয়ে আমি কিভাবে চলবো। আপনি দেখেন তো এই প্যান্ডামিকের সময় গত প্রায় আমরা 9 মাস কার্যত অবরুদ্ধ ছিলাম। কিন্তু কখনো 10টা বন্ধ, মানে 3টা বন্ধ খুলতে পেরেছি, কখনো 2টা বন্ধ খুলতে পেরেছি, কখনো খুলতে পারি নাই। তারপরেও আমাদের কথা হচ্ছে খুব পরিষ্কার। এখানে ডাক্তার মুশতাক ভাই আছেন, উনি অনেক ভালো বলেন এবং উনি জানেন অনেক বেশি। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা এখন ইন্ডিভিজুয়ালি আর কোনো কাজ করতে চাই না, আমরা সম্মিলিতভাবেই কাজটা করতে চাই। অর্থাৎ যেই কাজটি সরকার শুরু করছে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আমরা ভ্যাকসিনেশনে যাচ্ছি। আমরা কি দায়িত্ব কি পালন করছি? আমরা কি দায়িত্ব পালন করছি? অর্থাৎ আমি আমার গার্মেন্টস দেখবো, আমি আমার দোকান দেখবো, আপনি আপনার সংবাদপত্র দেখবেন। আমার মনে সবাই মিলে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারতাম যে না, আমরা এই ভ্যাকসিনেশনটা 100% কিভাবে করা যায়। আজকে তো আমি যেটা শুনলাম, আপনিও শুনলেন, ফারুক হাসান সাহেব আজকে মন্ত্রিপরিষদের সাথে বৈঠক করেছেন এবং তারা তাদের জায়গাটাকে বলছেন যে বাস্তবতা বোঝাচ্ছেন, আর্থিক ক্ষতি এই হবে, এভাবে করলে আমরা আমাদের অর্থনৈতিক জায়গাটাকে দাঁড় করাতে পারবো। সেই জায়গাটাকে তাহলে আপনাদের ভাবনাটা কি? আপনি দেখেন আমাদের তো শেষ, আমরা কিন্তু একেবারে সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছি। কিন্তু আমাদের কিন্তু ফারুক ভাইদের এখনো সময় আছে, সুযোগ আছে, ওনারা দেশের বাইরে ব্যবসা করেন, ওনারা আমাদের চেয়ে অনেক বেশি বিত্তবান, ওনাদের ব্যাংক থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে সবাই ওনাদেরকে যথেষ্ট সাপোর্ট করেন। কিন্তু যেই লোকটি 3 থেকে 500 শুধু বিত্তবানদের পাশে আছে, আপনাদের পাশে নাই, যেই লোকটি 3 থেকে 500 টাকা যে লোকটি রোজগার করেন, তার কি অবস্থা? তাহলে এত প্রণোদনা দিচ্ছে সরকার, তো প্রণোদনা পাচ্ছে। এই পর্যন্ত যেই পর্যন্ত প্রণোদনা দেওয়া হচ্ছে, আপনি দেখেন যে আমি বলছি না সরকার করছে না, সেই কথা আমি বলছি না, কিন্তু সরকারের তো সীমাবদ্ধতা আছে। আপনি 2,500 টাকা আপনি এই পর্যন্ত 2বার করে আপনি দিয়েছেন হতদরিদ্রদের। এই 2,500 টাকা তো কতক্ষণ চলবে? সীমাবদ্ধতার কথা, জি হাইলাল সাহেব, সীমাবদ্ধতার কথা যখন প্রসঙ্গ আপনি উঠালেন, তখন আবার একই সঙ্গে আপনি উঠালেন বিত্তবানদের কথা। বিত্তবানদের মানে যে আমাদের ফারুক হাসান সাহেব আছেন, তাদের দিকে আপনি আঙুলটা তুললেন। তাহলে সরকারের একার তো এখানে সম্ভব না সবকিছু করা। তাহলে আমাদের এইরকম বিত্তবানরা কি করছেন? বিত্তবানের তালিকায় আপনি নিজেও আছেন। না ঠিক আছে, বিত্তবানরা করছেন, আমি সেটাও বলছি না। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, আমরা সম্মিলিত প্রচেষ্টা করতে চাই এখন, যাতে সবাই মিলে আমরা লকডাউন থেকে যেমন আমরা যে কাজটা করতে পারি। আগামী মাস থেকে শুরু হচ্ছে আমাদের আগস্ট মাস, আমাদের একটা শোকের মাস। সেই মাসে আমরা সবাই যদি ব্যবসায়ীরা যে যেখান থেকে যে অবস্থানে আছে এবং আপনারা সহ সবাই মিলে আমরা ভ্যাকসিনেশনের জন্য সর্বোচ্চ গুরুত্ব আমরা দিই। গ্রামের মানুষ ভ্যাকসিনেশন নিতে চাচ্ছে না, মাস্ক পরতে চাচ্ছে না। আমরা এখন কি করব? আমরা কিন্তু একটা দাবি করতে চাই, সেটা হচ্ছে পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের দাঙ্গা পুলিশ আছে, তাদের হাতে লাঠি তুলে দেন। তারা লাঠি দিয়ে প্রয়োজনে তারা মৃদু আঘাত করবে, কারণ মাস্ক আমাকে পরতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি ভ্যাকসিনেশন করতে না পাচ্ছি ততক্ষণ আমাকে মাস্ক মাস্ট। কিন্তু আমি যদি বুঝতাম আজকে যে আমাকে এই 14 দিন পরে বা এই যে 5 তারিখের পরে লকডাউন ছেড়ে দিলে আবার তো মানুষ আসবে, আবার সংক্রমিত হবে, আবার কি লকডাউনে যাব, আবার কি লকডাউনে যাবে। আপনি দেখেন পৃথিবীতে আজকে প্রায় 137টি দেশের মধ্যে প্রায় 100 দেশে লকডাউন তুলে দিয়েছে। অর্থাৎ লকডাউন এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। যেটা ডাক্তাররা বলছেন, যেটা মুস্তাক সাহেবরা বলছেন, সেটা হচ্ছে এটা ধীরে ধীরে রোগটাকে মানে বিস্তার করে। তাহলে এবার আমার ডক্টর মুস্তাক হোসেনের কাছে যেতে হবে। ডক্টর মুস্তাক হোসেন, আপনি আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি শুরুতে দুজন ব্যবসায়ী নেতার কথা শুনতে চেয়েছিলাম এই কারণে যে আমরা এখন যে পর্যায়ে করোনায় রয়েছি, সেই জায়গা থেকে যার যার লোকসানের হিসাবটা তারা তো করবেনই, কিন্তু তারা বলছেন যে এইভাবে লকডাউন চলতে থাকলে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। কিন্তু জনস্বাস্থ্যবিদরা বলছেন এইভাবে সব খুলে দিলে জীবন আবার মরে যাচ্ছে। তো জীবন আর জীবিকা এই দুটো যে মুখোমুখি দাঁড়িয়ে গেছে, এখন তো জীবিকার জন্য ব্যবসায়ীরা চাইবেই যে সব প্রতিষ্ঠানগুলো খুলে যাক। তাহলে জীবনটা বাঁচবে কি করে? সংক্রমণটা ঠেকানো যাচ্ছে না, শনাক্ত প্রতিদিন বেড়ে যাচ্ছে, মৃত্যুকেও রোধ করা যাচ্ছে না। উপায় কি? লকডাউন তো আর কদিন পর শেষ হয়ে যাবে। জি ধন্যবাদ। আমি জনাব হেলাল এবং জনাব ফারুককেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা তিনজনে কিন্তু উদ্দেশ্য একই, আমরা জীবনও বাঁচাবো, জীবিকাও বাঁচাবো। জনস্বাস্থ্যবিদরা কিন্তু রোবটের মতো কোনো ফর্মুলা দেয় না। একজন রোগী তার রোগীকে প্রেসক্রিপশন দেয়, যে প্রেসক্রিপশনটা সে কার্যকরী করতে পারবে। কার্যকরী করতে না পারলে সে ডাক্তার তাকে সহায়তা করে যে সে কিভাবে প্রেসক্রিপশনটা কার্যকরী করে। আমাদের যে জনস্বাস্থ্যের বিধিনিষেধ, সেই জনস্বাস্থ্যের বিধিনিষেধ যদি একেবারেই কেউ মানতে না পারে, সক্ষম না হয়, সেক্ষেত্রে তো বিধিনিষেধকে যেন মানুষ সক্ষম হয় মানতে, সে বিষয়ে
অবশ্যই জনস্বাস্থ্যকর যারা বিশেষজ্ঞ তারা নিশ্চয়ই সেটাকে পথ বাতলে দেবে। ঠিক তেমনি যেভাবে জনাব হেলাল বললেন যে আমাদের সামগ্রিকভাবে দেখতে হবে যে আমাদেরও জীবনকে চিন্তা করতে হবে। আমরা শুধুমাত্র জীবিকা বা শুধুমাত্র আমাদের নিজস্ব পরিমণ্ডলের ব্যবসা বাণিজ্য চিন্তা করলেই হবে না, সামগ্রিক সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করতে হবে। নিশ্চয়ই এটা খুবই ন্যায্য কথা, ফারুক সাহেব একই কথা বলেছেন। দেখুন, আমি যদি একেবারে চোখ কান বুঝে বলি যে সংক্রমণ পরিস্থিতি এখন যা দিন দিন বাড়ছে, মৃত্যুটা বাড়ছে, এটি এখনকার যে আপনার বিধিনিষেধ, এটার ফলাফল দেখতে 5ই আগস্টের আগে আমরা দেখতে পাবো না। 5ই আগস্টের পরেও দেখতে পাই কিনা সন্দেহ, কারণ এর আগে 1 জুলাই থেকে 15 জুলাই যে বিধিনিষেধ ছিল তার তেমন কোনো ফলাফল দেখিনি। তবে ফলাফল একটা আপেক্ষিক বলা যায় যে সংক্রমণটা 12,000-এর মধ্যে এবং শনাক্তের হার 30-এর মধ্যেই ওঠানামা করেছে। এটি দ্রুত আবার বেড়ে যায়নি। মানে সেই রকম বলা যে যার এক হাত নেই তিনি বলেন তো আমার তার একটা হাত আছে, সেরকম আর কি। যাই হোক, সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে আমরা চিন্তাও করতে পারছি না, যদি আমি সবকিছু বিবেচনা বন্ধ করি, যে বিধিনিষেধ প্রত্যাহার করা হবে। এটা অবশ্যই আমি একমত যে শুধুমাত্র যাতায়াত বন্ধ করে, অফিস আদালত বন্ধ করে, ঘরে থাকার কথা বলে সংক্রমণকে নিয়ন্ত্রণ করা যায় না। আরো দুটো কাজ করতে হয়। একটি কাজ ওনারা বলেছেন যে টিকা দেওয়া, আরেকটি হচ্ছে যে যত রোগী শনাক্ত হচ্ছে সেই শনাক্ত রোগীকে, বিশেষ করে যারা হাসপাতালের বাইরে আছে, হাসপাতালের ভেতরে যে সমস্ত রোগী যাচ্ছেন তারা কিন্তু একটা ব্যবস্থাপনায় আছেন। হাসপাতালের বাইরে যে প্রতিদিন 12,000 13,000 শনাক্ত হচ্ছে, 15,000 শনাক্ত হচ্ছে, শনাক্ত হওয়ার প্রথম দিনই তিনি হাসপাতালে যাচ্ছেন না, 2 সপ্তাহ পরে তার অক্সিজেনের অভাব ঘটতে পারে। এর মধ্যে শতকরা 5 জন মানুষ। কাজে সমস্ত শনাক্ত রোগীকে আমরা যদি একটা মেডিকেল ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আসি, তাহলে খুব কম লোকই গুরুতর অসুস্থ হবেন, মৃত্যুর সংখ্যা কমে যাবে, এবং তাদেরকে যদি একটা পাবলিক হেলথ ব্যবস্থাপনায় আনি, আইসোলেশনে আনি, সেখান থেকে রোগটা আর ছড়াবে না, অনেক নিয়ন্ত্রণ হবে। কাজে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমরা সারা দেশে রাস্তাঘাট বন্ধ করছি, মানুষকে মাস্ক পরতে বলছি, দূরত্ব বজায় রাখতে বলছি, এটা হচ্ছে স্বাস্থ্যবিধি, তারই বিভিন্ন রূপ। 3 নম্বর হচ্ছে টিকা দেওয়া, যে ভবিষ্যৎ সংক্রমণ থেকে যদি আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চাই তাহলে অবশ্যই টিকা দেব। এখন ডক্টর মুস্তাক, আমি ওই জায়গাটাতে একটু থামাই, আপনি কিছু মনে করবেন না, যে প্রায়োরিটিগুলো আপনি বলছেন, যে পরামর্শগুলো দিচ্ছেন, কিন্তু টিকার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি জীবনের জন্য যদি লকডাউন হয়, জীবিকার জন্য অবশ্যই টিকাটা সকলকে দিতে হবে, কিন্তু এই টিকাটা কাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়া উচিত? বছরের পর বছর ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এর মধ্যে শিক্ষার্থীরা যারা ওয়ার্কার, যারা আমাদের চালিকা শক্তি অর্থনীতিকে একদম টিকিয়ে রাখছে, তাদের দিকে কতখানি গুরুত্ব দেওয়া উচিত? এদেরকে গুরুত্ব দিয়ে টিকার কার্যক্রমগুলো জোরদার করা কতখানি যুক্তিযুক্ত বলে আপনি বলবেন আজকে? এর আগে আমি একটু বলতে চাই যে ফারুক ভাই বা হেলাল বলতেছিলেন যে টিকা যদি আমি আজকেই দেই তাহলে কিন্তু ফলাফলটা কালকেই পাবো না। শতকরা 70% মানুষকে যে পর্যন্ত টিকা দেওয়া না যায়, বা যেই শহরে গার্মেন্টসটা আছে সেই শহরে বা সেই জেলাতে যদি 70% মানুষকে টিকা দিতে না পারি, তার ফলাফল কিন্তু পাবো না। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে তারা আগে বলেছিল যে যারা টিকা পেয়েছে তাদের মাস্ক না পরলেও চলবে। তারা খুবই সেন্সিটিভ, যে চীন থেকে একটা ভাইরাস আসছে, তাকে পাত্র দিতে হবে, আমরা মাস্ক পরবো না। ওখানকার একটা বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা মাস্ক পরে না, কিন্তু সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তারা বলতে বাধ্য হয়েছে গত পরশু ভিডিও বার্তায় যে যারা টিকা নিয়েছেন তাদেরকে সবাইকে মাস্ক পরতে হবে। কাজেই আমরা টিকা দিলেই যে আমরা কালকেই সবকিছু নিরাপদ হয়ে যাব সেটি নয়। এবার আসুন যে অগ্রাধিকার কারা পাবে। জনস্বাস্থ্যের দিক থেকে টিকা নেওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি অগ্রাধিকার পাবেন হচ্ছে যারা বয়স্ক মানুষ, তারা মৃত্যুর ঝুঁকি সবচাইতে বেশি, এবং যারা আগে থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, অনেক দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা, এবং পাশাপাশি যারা ফ্রন্টলাইনারদের মধ্যে স্বাস্থ্য সেবায় যারা আছেন, গণমাধ্যমে যারা আছেন, এবং ফ্রন্টলাইনের মধ্যে যদি আমরা অত্যাবশ্যকীয় শিল্প বলতে ওষুধ কারখানা, ইভেন গার্মেন্টসের কথা, বা যারা ছোট ছোট দোকানগুলো চালু আছে, এটা কিন্তু পাড়ার দোকানগুলো চালু আছে, বিপণী বিতান বন্ধ আছে, তাদেরকে আমরা ধরতে পারি। কিন্তু সবচাইতে আগে যদি মৃত্যুর হার কমাতে চাই, যারা স্বাস্থ্যগতভাবে ঝুঁকিপূর্ণ আছেন তাদেরকে আগে দিতে হবে। এখন টিকার বয়স কমানো হচ্ছে, আমি সবাইকে অনুরোধ করবো এখানে যারা আছেন তাদেরকে সহ, যে বয়স্ক মানুষ 60 বছরের উপরে
70 বছরের উপরে যারা আছেন তাদেরকে টিকা নিতে সাহায্য করুন, না হলে কিন্তু মৃত্যুর হারটা কমবে না। জি তো জি সেক্ষেত্রে ব্যবস্থা নিশ্চয়ই জি এখন জনগণকে সম্পৃক্ত করে পরিকল্পনা করা হচ্ছে। ডক্টর মুস্তাক থাকুন আপনি আমাদের সঙ্গে। আমি একটু যেতে চাই ফারুক হাসান আপনার কাছে, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। জনাব ফারুক হাসান, আমার কথা কি শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। যে বিষয়টি আপনার কাছে একটু করে জানতে চাই, আপনি সমস্যার কথা বলছিলেন এবং আবার ঘুরে দাঁড়াবার পরামর্শগুলো দিচ্ছিলেন কি করে অর্থনীতি দাঁড়াতে পারে ঘুরে, কিন্তু যে জায়গাটি জানতে চাই আমাদের গার্মেন্টস শিল্প কারখানা, যদি আমি ভুল না করে থাকি, আমি এটা এত বেশি জানি না, হয়তো 80-র দশকে আমাদের দেশে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু 80-র দশকের পর থেকে যে আমাদের দেশে গার্মেন্টস শিল্প গড়ে উঠলো, সেখানে যে কোনো ক্রাইসিস মোকাবেলাতে আপনাদের নিজস্ব কোনো ব্যাংক কিংবা নিজস্ব ফান্ডিং কি আপনারা গঠন করেছেন কিনা? কোনো কিছু দুর্যোগ হলেই কেন প্রণোদনা অপেক্ষায় থাকতে হয়, সরকারের অপেক্ষায়? প্রথম প্রণোদনা সরকার তো আপনাদেরকে দিল 5,000 কোটি টাকা। প্রণোদনা দিয়ে অবশ্য চলে না এত অল্প টাকায়, কিন্তু সেখানে আপনারা যারা মালিক তারা বাঁচলেন, ওয়ার্কারদের কি হবে? আরেকটা যেটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, গার্মেন্টস খোলা রাখার ব্যাপারে আপনারা সরকারকে কথা দিয়েছিলেন শ্রমিকদের আনা নেওয়া আপনারাই করবেন, কিন্তু আপনাদের নিজেদের দেওয়া কথা কিন্তু রাখেননি। আমরা কিন্তু এ দফার আগের দফা কঠোর লকডাউনে দেখেছি শ্রমিকরা মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে, তাদের আনা নেওয়ার ব্যবস্থা রাখা হয়নি। আবারও আপনারা বলছেন কলকারখানা খুলে দিতে হবে, গার্মেন্টস খুলতে হবে অর্থনীতির জন্য, তাহলে এই দায় দায়িত্বগুলো আসলে কে নিবে? ধন্যবাদ। আমি প্রথমে যেটা বলি যে আপনি জানেন যে গত বছর যখন এই কোভিড-19 যখন যে কারণে 25শে মার্চের আমাদের পুরো বাংলাদেশে লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করা হলো, আমাদের ফ্যাক্টরিগুলো আমরা বন্ধ করেছিলাম। ফ্যাক্টরিগুলো 40 দিন থেকে 80 দিন পর্যন্ত অনেক ফ্যাক্টরি বন্ধ ছিল, এবং সেই সময় আমাদের আমরা যেটা প্রণোদনা সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনাটা আমাদের দিয়েছিল, আমাদের সফট ইন্টারেস্টে, হুইচ মিনস কম সুদে আমাদেরকে একটা ব্যাংক লোনের ব্যবস্থা করে দিয়েছিল। এটা কিন্তু কোনো ডোনেশন না বা কোনো গ্রান্ট না, এটা একটা সফট ইন্টারেস্টে একটা লোন হয়েছিল, এবং এই লোনটা কিন্তু এটা একটু ধারণা, যেমন এখনই আপনি বললেন যে আপনারা পেয়েছেন শ্রমিকদের, এই লোনটা কিন্তু সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে গেছে বেতনটা, একটা টাকাও কোম্পানির অ্যাকাউন্টে আসেনি, একটা টাকাও যায় না, এবং শ্রমিকদের যারা একেবারে কর্মী, যারা অপারেটর, হেল্পার, নট ইভেন সুপারভাইজার, ম্যানেজার, তাদেরকেও সে টাকা দেওয়া হয় না, এবং সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে এই টাকাগুলো গেছে বেতন আকারে, এবং সেটা কোম্পানি অ্যাকাউন্টে লোন তৈরি হয়েছে। তো এটা আমরা যেটা টাকাটা পেয়েছিলাম সেটা আমাদের ইন্টারেস্ট সহ অলরেডি আমরা এই টাকাগুলো রিটার্ন করা শুরু করেছি। আমরা যে জিনিসটা বলেছি, আসলে আমরা যেহেতু এখানে ব্যবসা করছি, আসলে এখানে গার্মেন্টস চালাচ্ছি, এখানে আসলে ব্যাংক করার পক্ষে আমরা কোনোদিনই না। আমি অ্যাটলিস্ট পার্সোনালি বা আমি বিনিয়োগী পক্ষ থেকে যেটা আমি বলছি যে ব্যাংকের দায়িত্ব, কারণ আমরা আসলে এমন একটা ইন্ডাস্ট্রি চালাই, সেটা আসলে অনেকের কাছে অনেক ধরনের ব্যবসা করে, সবারটাই খুব ডিফিকাল্ট, কিন্তু আমরা কিন্তু একটা ইম্পোর্ট এক্সপোর্ট ম্যানুফ্যাকচারিং, এবং যে কোনো ঘটনা সারা ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় হলে এই ইন্ডাস্ট্রিটা ইম্প্যাক্ট হয়। আমরা ব্যবসাটা করি হলো টাইম বাউন্ড, তার মানে এটা হলো যে সময়, ফ্যাশন, ডিজাইন, কালার, এটা র স্টিল না বা ব্রিক্স না বা অন্য কোনো আইটেম না যেটা 6 মাস পরেও বিক্রি করতে পারবেন, পরেও এটা করে দেয়। এটা যখনই আপনি বানাবেন, এবং এটা আরেকটা আমাদের বড় সমস্যা হলো যে আমরা বায়ারদের ডিজাইন লেভেল অনুযায়ী আমাদেরকে বানাতে হয়, কালার অনুযায়ী বানাতে হয়, সুতরাং এটা যখন আমরা ফ্যাব্রিক সোর্সিং করে ফেলি তখন এটা আমরা বাউন্ড, ওই সময় ডেলিভারি যদি আমরা ডেলিভারি করতে না পারি, সেই কারণে এটা খুব এটা সেন্সিটিভ। আরেকটা যে জিনিস হলো যে আমরা যে বিজনেসটা করি, এই বিজনেসটা পুরোপুরি এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং এখানে আমরা যে সেলসটা করি এটা রেভিনিউটা আসলে ফরেন কারেন্সির মাধ্যমে টাকায় কনভার্ট হয়ে বাংলাদেশের ইকোনমিতে সার্কুলেশন হচ্ছে। ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন এমপ্লয়মেন্ট, এগুলো তো আছে, ফরেন কারেন্সি এগুলো তো আছে। তো এগুলো এমন একটা জিনিস, এবং আমরা যে জিনিসটা কাজটা করছি, আপনারা দেখেন যে আমরা পোশাকে কম্পিটিটিভ থাকে। আমাদের এখানে যে কোনো গার্মেন্টস বানানোর জন্য দুইটা কোর র মেটেরিয়ালস লাগে, একটা হলো কটন, যেটা কটন গার্মেন্টস এর জন্য তুলার দরকার হয়, সেই জিনিসটা আমাদের রিকোয়ারমেন্ট 1% মাত্র বাংলাদেশে হয়, আর যেগুলো ম্যানমেড ফাইবার, যেগুলো পলিস্টার, সিনথেটিক, সেটার জন্য আমাদের পেট্রোকেমিক্যালের দরকার। এই দুটোটাই আমাদের বাংলাদেশে হয় না, সুতরাং আমাদের কম্পিটিটিভ থাকার জন্য কিন্তু আমাদের অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। তারপরেও আমাদেরকে এই কাজগুলো
করে আমাদেরকে এগিয়ে আসতে জি হয়। যে সেজন্য প্রেক্ষাপটটা আপনি বলছেন সেই প্রেক্ষাপটটা অবশ্য বড় একটা অর্থনীতির খাত, আপনি সেটা বলতে চাচ্ছেন, কিন্তু আমি অল্প হলেও বুঝতে পেরেছি, আমি এত অর্থনীতি বুঝি না, কিন্তু আমি সোজা সাপটা যে কথাটা আপনাকে বলছিলাম সেই জায়গাটা যায় যে আপনারা বলছেন শিল্প কারখানা আবার খুলে দেওয়ার জন্য, কিন্তু আমরা খুলে দিয়ে তো সরকার দেখেছিল ওই শ্রমিকদের তো আপনারা আনা নেওয়ার ব্যবস্থাটা করেন না, তো সেই জায়গায় একটা ঝুঁকি রয়ে যায় সেই জায়গাটা। এবং খুলে দেওয়ার জন্য যত না দাবি আপনাদের, শ্রমিকদেরকে টিকা দেওয়ার ব্যাপারে কতটা আপনারা গুরুত্ব আরোপ করেছেন সরকারের কাছে? আমার মনে হয় যে এখানে ডক্টর মুস্তাক সাহেব আছেন, যে আমার মনে হয় যে একমাত্র গার্মেন্টস শিল্পী যে কিন্তু এই পর্যন্ত আমরা সবাই টিকা নিয়েছি, আমি জানি হেলাল ভাইও টিকা নিয়েছে, সবাই কিন্তু আমরা হসপিটালে যে টিকা নিয়েছি, একমাত্র সরকার ও হেলথ ডিপার্টমেন্ট আমরা সবাই কাছে রীতিমতো ধর্ণা দিয়ে আমরা টিকাটা করেছি, এবং আমরা ঈদের আগে 2 দিন আমরা সবাই পেয়েছিলাম। এই 2 দিন কিন্তু ফ্যাক্টরিতে যে, এবং ওই ফ্যাক্টরিতে সমস্ত শ্রমিকদের আমরা টিকা দিয়েছি। আর পরিবহনের ক্ষেত্রে যেটা বলছেন, যে পরিবহনের ক্ষেত্রে আমাদের শ্রমিকরা আসলে 90 থেকে 91% শ্রমিকরা পাশে থাকে। আমরা সবসময় বলে এসেছি যে যারা কাছে আছে, যারা আসতে পারবে তাদেরকে নিয়ে আমরা কাজ করব। আমাদের কিছু কিছু কোম্পানির নিজস্ব গাড়ি আছে, সেই বাস এগুলোর মাধ্যমে আমরা আনার ব্যবস্থা করেছি, বিকজ আমরা এমন জিনিস করতে চাই না যে পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ আমাদের ট্রান্সপোর্টে এনে যেতে। সেই ক্ষেত্রে আমরা এমন ভাবে কাজ করতে চাই যে যাদেরকে আমরা আনতে পারি তাদেরকে নিয়ে আমরা কাজ করাতে যাচ্ছি, আমরা কাউকে ফোর্স করছি না যে তাদেরকে নিয়ে আসতে হবে। তো ট্রান্সপোর্টের আসলে যে ব্যবস্থাটা আমরা করেছিলাম সেটা কিন্তু সেটার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু ফারুক হাসান, আমরা এই লকডাউনের সময় নিজেরা সাংবাদিকতা করতে গিয়ে রাস্তার, এবং অন্যান্য যারা আমাদের সাংবাদিক আছে তারা রাস্তার যে চিত্রটা দেখেছিল, সে চিত্র নিশ্চয়ই আপনাদের চোখেও পড়েছে, যে হয়তো 80% যারা ওয়ার্কার তারা গার্মেন্টসের আশেপাশে থাকে, সামান্য যে অংশটা হয়তো 10 কিংবা 20% যারা দূরে থেকে আসে, এই অল্প মানুষগুলোকে কিন্তু আনার জন্য আপনাদের ব্যবস্থাটা ছিল না। তারা নিজে মুখে বলেছে এবং তাদের বলা কথাটাই আমরা হয়তো প্রচার করেছি, এবং তারা বলেছে তারা না আসলে তাদের চাকরিটি থাকবে না, বেতনটি পাবে না। এই হচ্ছে বাস্তবতা। সেই জায়গাগুলো থেকেই আসলে আপনাদের, যেহেতু আপনারা ব্যবসায়িক নেতা, এই মনিটরিংয়ের জায়গাগুলো যদি একদম স্বচ্ছ হয়ে যায় এবং স্ট্রিক্ট হয়, তাহলে বোধহয় যারা খেটে খাওয়া মানুষ, যাদের জন্যই আসলে শিল্প এবং অর্থনীতি বেঁচে যাচ্ছে, তাদের জন্য অনেকখানি উপকার হবে। আমি ফিরবো আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে যে শিপমেন্টের ব্যাপারগুলো আমরা একটু জানতে চাই, যে শিপমেন্টগুলো আছে সঠিক সময়ে যদি না পাঠানো যায় কতটা আর্থিক ক্ষতি হবে, এবং আমরা যেটা বলছি যে বিমানি করে গেলে কি ক্যারিং কস্টটা বাড়বে কিনা, কারণ কার্গো তো যথাযথ নেইও এতটা, তো সেই জায়গায় আপনাদের ভাবনাগুলো আসলে কি, সেখানে আমাদের ঘাটতিটা কি দেখা দিতে পারে ভবিষ্যতে। আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি, হেলাল সাহেব আপনার কাছে যেতে চাই, যে যার মতো করে ভাবছে 5 তারিখের পরও যদি আরও লকডাউন বাড়তে থাকে, তাহলে আপনাদের ভাবনার জায়গাটা কোথায় গিয়ে ঠেকবে, আপনারা কি করে বাঁচবেন? ধন্যবাদ। প্রথমত যে ফারুক ভাই যেটা বললেন, আমাদের কিন্তু আসলে গার্মেন্টস নিয়ে আলাদা কোনো রকম নেই। সেটা হচ্ছে যে গার্মেন্টস আমাদের একটা অহংকারের জায়গা তৈরি করেছে, ডেফিনেটলি সেখানে অনেক লোক কাজ করছে, এবং গার্মেন্টস দিয়ে আমাদের সারা পৃথিবীতে আমরা পরিচিত পেয়েছি, সব ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে যখন সমস্ত কিছু লকডাউন মধ্যে চলে যায়, আর একটা বিশেষ অংশ যদি বলে যে না আমাদেরকে খুলে দাও, ওই জায়গাটা আমাদের একটা কষ্টের জায়গা তৈরি হয়। সেটা হতে পারে যার প্রয়োজন সে খুলে নেবে, একটা স্পেশাল পারমিশন নিয়ে, যে ওনার শিপমেন্ট আছে, ওনার অন্য অন্য জরুরি কাজের জন্য কারখানা খুলতে হতে পারে, মেবি হতে পারে, সেটা আমাদের আপত্তি নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটা আমি গত এই 1 মাসের লকডাউনে আমরা যে কষ্টটা পেয়েছি, সেটা কিছু বর্ণনা আপনাকে দিচ্ছি। আপনি ধরেন আমাদের একটা ছোট ঘরে 10 বাই 10 স্কোয়ার ফিটে, মানে 100 স্কোয়ার ফিটের মধ্যে 7 জন 8 জন থাকে। তো এই 7 জন 8 জন আমরা তাকে দেশে যেতে দিলাম না বা গ্রামে যেতে দিলাম না, সে ঢাকায় থাকলো ধরে নিচ্ছি। সেই লোকটা যখন একটা ফ্যান নষ্ট হচ্ছে, একটা ফ্যানের ক্যাপাসিটারের দাম হচ্ছে 40 টাকা। এই ক্যাপাসিটারের জন্য এই 10 জন লোক কিন্তু 8 জন লোক কিন্তু একবার গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে, সে কিন্তু ক্যাপাসিটার কিনতে পারছে না। মানে এই ছোট ছোট ক্ষতিগুলো মানুষের যে কত বড় ক্ষতি হচ্ছে। এবং আপনি দেখেন গত 1 মাস যাবত যদি আপনি দেখেন কারো ঘরে করোনা ঢুকেছে, তার 1.5 বছর 1 বছরের যে বাচ্চা তাকেও করোনা আক্রান্ত করেছে। অর্থাৎ আমরা কি দেখছি, আমরা দেখছি যে করোনাটাকে একদম ভিতরে নিয়ে আসা হচ্ছে। আগে যেটা ছিল, আমরা বাইরে ঘুরতে পেরেছি, কিছু ব্রিদিং নেওয়ার সময় পেয়েছি, আমাদের মধ্যে একটা সাহস ছিল যে না ঠিক আছে আমার করোনা হবে, করোনা হলে আমি সার্ভাইভ করবো, সার্ভাইভ করলে আমি হয়তো মানে ভালো থাকবো, এবং সার্ভাইভ করছিলাম আমরা। এবং আমরা যেটা দেখলাম যে আইডিসির যেটা বললেন যে আমরা প্রায় 70-75 ভাগ মানুষ ইন দি মিন টাইম আমরা কিন্তু হার্ড ইমিউনিটিতে চলে এসেছি।
সব মিলে আমাদের কিন্তু পজিটিভনেস আছে অনেকগুলো, কিন্তু যখন দেখলাম যে অর্থনীতিটা একেবারেই একটা খারাপ অবস্থার দিকে আমরা যাচ্ছি, সেই সময় এই 1 মাস লকডাউন এইটা আমরা কোনো ক্রমে সাস্টেন করতে পারবো না। আমি আবারও বলছি, হ্যাঁ সরকার করছে, আমি বলছি না সরকার করছে না, কিন্তু সরকারের একটা সক্ষমতা থাকবে। আজকে যদি সাধারণ মানুষের কথা আপনি খেয়াল করেন, একটা মানুষের ট্রমা হয়ে যাচ্ছে ঘরে বসে বসে থেকে থেকে, সে তার প্রয়োজনে, আমি বললাম না যে সে একটা ক্যাপাসিটার কিনবে, সেইটা সে খোলা পাচ্ছে না দোকানটা, সে ক্যাপাসিটার কিনবে। আমি এখন একটা সোজাসুজি আপনার কাছে হেলাল সাহেব একটা প্রশ্ন করতে চাই। ফারুক হাসানরা তাদের অবস্থা এবং বাস্তবতার প্রেক্ষাপটটা বর্ণনা করে আজ মন্ত্রী পরিষদ সচিবের সাথে বৈঠক করেছেন, এইখানে দাঁড়িয়ে আছে অর্থনীতি, তারা বুঝিয়েছেন না হলে এই ক্ষতিগুলো হবে। এবং আমরা তো একজনকে খুলে দিলে আরেকজন বলি যে ওরটা করলেন আমারটা কেন করবেন না, আমারও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আপনি তো আরেকটা সংগঠনের, আপনিও নেতা, এখন গার্মেন্টস যদি খুলে যায় তাহলে আপনি কি জবাব দিবেন আপনার শ্রমিকদের কাছে, আপনারা কি করবেন? হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা কিন্তু এইবার যেটা বলতে চাই যে আসলে 5ই আগস্ট পর্যন্ত যে লকডাউনটা সেটা আমরা প্রতিপালন করব। 5ই আগস্টের পরে সরকারকে নতুন করে ভেবে দেখতে হবে আসলে লকডাউন আমার কতটুকু উপকার হচ্ছে, না আমাকে মাস্ক পরা, আমাকে সামাজিক ডিস্টেন্সিংটা মেনটেন করা, টিকা দেওয়া, কোনটা আমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে বসবাস করি। আমি যখন ক্ষতিগ্রস্ত হবো, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। রাষ্ট্র যখন ক্ষতিগ্রস্ত হবে তখন টোটাল পরিবেশটা, তার মানে আপনার এই কথায় আমরা ভরসার জায়গাটা তো রাখতেই পারি যে গার্মেন্টস যদি খুলে যায় আপনারা আবার প্রতিবাদ করবেন না, তো ওটা খুলে গেল আমরা কেন খুলবো না? না, প্রতিবাদ তো এখনই আমরা করছি। আমরা বারবার বলছি যে আমরা 5ই আগস্টের পরে আমাদের পক্ষে আর এই ধরনের লকডাউন, আমরা যেটা বারবার বলছি, লকডাউন দেওয়ার পরে কিন্তু 30-এর নিচে সংক্রমণ নামলো না, মৃত্যু কিন্তু 1.7 নিচে নামলো না। যেহেতু নামছে না, তাহলে আমরা এখন কি করব? আমরা কি ঘরে বসে বসে মরার আগেই মরে যাব? আমাদের কিন্তু সেই সক্ষমতা আমরা হারিয়ে ফেলছি। আবারও বলছি, আমরা খুব ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী, ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীদের কিন্তু সক্ষমতা খুব ক্ষুদ্র তাদের, সরকার চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টার মধ্য দিয়ে কিন্তু বলা যাবে না যে মানুষগুলো ভালো আছে। মানুষের মধ্যে একদম ট্রমা সৃষ্টি হচ্ছে। অতএব আমি সরকারকে অনুরোধ করব আগামী 5ই আগস্টের পরে সরকার যাতে নতুন করে সিদ্ধান্ত নেয়। আমি যে জিনিসটা বারবার বলতে চাই, 5ই আগস্টের পর সিদ্ধান্ত নিবে, এখন বসে সিদ্ধান্ত নিতে অসুবিধা কি? না, এই মুহূর্তে যেহেতু আমরা 5ই আগস্ট পর্যন্ত, যেটা মোস্তাক ভাই বললেন, আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যারা বলছেন যে আমরা আরো 14 দিন দেখতে চাই, আমাদের যত কষ্ট আমরা পিঠের মধ্যে পাথর ভাঙবো, তারপরেও আমরা কিন্তু চেষ্টা করব এইটা মানার জন্য। এরপরে আমাদের যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের দিকে অবশ্যই তাকাতে হবে, এবং যে জিনিসটা আমরা বারবার বলছি, আমরা কিন্তু প্রণোদনার প্যাকেজ থেকে শুরু করে এখন পর্যন্ত কি সরকার আপনাদের দিকে তাকায়নি একটু? আমার কাছে মনে হয় না ওইভাবে তাকানো হয়েছে। হ্যাঁ, সরকার কার দিকে তাকিয়েছে? হত দরিদ্র মানুষের কাছে খাবার যাচ্ছে। তাকিয়েছে কার দিকে জনাব হেলাল? ডেফিনেটলি আপনি যদি ভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে বড় বিত্তবান যারা ছিলেন তাদের হাজার হাজার কোটি টাকা তারা ইতিমধ্যে নিয়ে গেছেন, এবং আপনি দেখেছেন যে এই করোনার মধ্যে আমাদের প্রায় 3-3.5 হাজার মানুষ নতুন করে কোটিপতি হয়েছে। আপনি দেখেছেন যে আমাদের ব্যাংকে এই ফিক্সড ডিপোজিটের ইয়ে বেড়ে গেছে, অঙ্ক বেড়ে গেছে। তো এইগুলো কিন্তু আসলে সবই আলোচনার বিষয় আছে। হ্যাঁ, আপনি যখন যদি, আমি গত সপ্তাহে মার্কেটে এই লকডাউনের আগের দিন মার্কেটে গেলাম, আমাকে এক দোকানদার বলছে, স্যার এই ব্যাপার, এইখানে মালিবাগ থেকে শুরু করে সেই খিলগা পর্যন্ত গাড়ি আর গাড়ি ছিল, সবাই বলছে আমাকে মাল দেন টাকা নেন, মাল দেন টাকা নেন। তো মাল দেন টাকা দেন মানে টাকার কোনো বেশি সমস্যা কিন্তু টাকার কমতি নেই, কিন্তু প্রোডাকশনের ঘাটতি। না না, শুধু তা না, আমি সেটা বলছি না। একটা শ্রেণীর কাছে এত টাকা যে তাদের কিন্তু আসলে 1 মাস 2 মাস 3 মাস ঘরে বসে থাকলেও তাদের কোনো কষ্ট হবে না, কিন্তু যে লোকটা দিন আনে দিন খায় তার বিষয়টা কিন্তু সরকারকে ভাবতে হবে। সেই জায়গাটাতে প্রশ্ন যে সরকারকে এই দুর্যোগে একা দায়টা কেন নিতে হবে? যার কাছে প্রচুর টাকা আছে, তার মানে সে বিত্তশালী, তারা কেন এগিয়ে আসছে না? তারা কি যথেষ্ট পরিমাণে এই দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে? এইটা আমার কাছে তাই মনে হচ্ছে। আপনার সঙ্গে একমত যে আসলে বিত্তবানরা অন্যবার যেভাবে দাঁড়ায় মানুষের পাশে, এবার কিন্তু সেভাবে দাঁড়াচ্ছেন। তবে এটাও সত্য যে সরকার তার ওয়েতেও কিন্তু অনেক কাজ করছে, যে কারণে মানুষের মধ্যে একেবারে রাস্তায় নেমে আসার যে অবস্থা সেটা এখনো তৈরি হয়নি। সেটা যেন তৈরি না হয় সেই জন্য ডক্টর মোস্তাক, আমি আপনার কাছে ফিরছি, অনুষ্ঠান প্রায় শেষের পথে। একদম পরামর্শ চাইছি যে দুজন তো দুজনের জায়গা থেকে বলছে, আপনি আপনার জায়গা থেকে কি করবেন? কারণ আইসিইউ নেই, ভ্যাকসিন 7 তারিখ থেকে দেওয়া হবে, ভ্যাকসিনের একটা অপ্রতুলতা আছে, চেষ্টা চলছে শতভাগ সবখানে দেওয়ার, কিন্তু আপনারা বলছেন 70 থেকে 80 ভাগ মানুষকে ভ্যাকসিনেট করতে হবে। তাহলে এখন উপায়টা কি? আমরা তিনজন এক জায়গাতেই আছি, আবার নিজস্ব কিছু আমাদের দৃষ্টিভঙ্গিও আছে, সেটা তো পরিষ্কার। দেখুন, এটা আমাদের জন্য 7 তারিখের পরে আমাদের কঠিন পরীক্ষা, রাষ্ট্র, সরকার, জাতি হিসেবে। আমি একটু উদাহরণ দিই। ক্ষুদ্র দেশ মালদ্বীপ, এটা বলেছি বেশ কয়েকবার অন্য জায়গায়, শুনেছেন হয়তো ফারুক ভাই বা হেলাল শুনেছেন, যে
তারা কিন্তু প্রথম থেকেই তারা আমাদের আগেই টেস্ট কিট, তারপরে চিকিৎসা ইত্যাদি তারা ব্যবস্থা করেছিল, এবং সেখানকার জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে প্রবাসী বাংলাদেশি। তারা যখন দেখলো লকডাউন করার পরে যে তাদের অর্থনীতি চলছে না, সাগরে মাছ ধরা দিয়ে তাদের চলছে না, তখন তারা তাদের বিমানবন্দর খুলে দিতে বাধ্য হলো পর্যটকদের জন্য। জি, এবং সেখানে জনস্বাস্থ্য যারা বিশেষজ্ঞ তারা কেউ কেউ বলছিল যে এটা আমাদের করোনার যে সংক্রমণ এখন নিয়ন্ত্রণে আছে, মালদ্বীপে হ্যাভক হয়ে যাবে। তাই হয়েছে। যখন বিমানবন্দর তারা খুলে দিল প্রথম ঢেউয়ের সময় করোনার, তাদের যে মৃত্যু ঘটলো সেটা দক্ষিণ এশিয়াতে এই সেদিন মাত্র ভারত তাদেরকে অতিক্রম করেছে। জনসংখ্যা অনুপাতে সর্বোচ্চ আপনার মৃত্যু সংখ্যা ছিল মালদ্বীপে। জি, এখন এরকম একটা যদি আমরা দেখি যে আমাদের যেটি হেলাল সন্দেহ প্রকাশ করেছে যে 7 তারিখের পরে যদি আমাদের শনাক্তের হার 30-এর নিচে না নামে, প্রতিদিন যদি আমাদের এই শনাক্তের সংখ্যা 20,000-এ উঠে যায়, মৃত্যুর সংখ্যা যদি 300 ক্রস করে, তাহলে আপনি কি করবেন? লকডাউন তুলে দেওয়ার বাধ্যবাধকতা আছে। শুধুমাত্র গার্মেন্টস মালিকরাই নয়, যারা বিত্তহীন মানুষ, কম বিত্তের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত, তাদেরও একটা চাপ আছে। আবার মৃত্যুর সংখ্যা যদি সেই জায়গায় পৌঁছায়, যেটা আমি আশঙ্কা করছি, আল্লাহ না করুক, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে হেলাল এবং আপনার মধ্যে সর্বশেষ যে কথোপকথনটা হলো, আমাদের দেশে তো খাদ্যের অভাব নেই, আমরা কেন প্রান্তিক মানুষদেরকে দুবেলা খাবার দিয়ে আমাদের এই কথিত লকডাউন আমরা প্রলম্বিত করতে পারবো না? আমাদের এখানে তো সম্পদের সেই সমস্যাটা নেই, আমরা কেন সে সম্পদের কিছু অংশ আমরা ভাগাভাগি করে আমরা দুর্যোগকালীন সময় সম্পদের সমস্যা নেই, সম্পদের সুষম বন্টনের একটা বড় সমন্বয়হীনতা তো রয়েছে। জি, বলুন ভাই, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা এই আপনাদের মাধ্যমে জানি, সেটা হচ্ছে যে মাস্ক পরা, স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্কের মানে ভ্যাকসিনেশনের দ্বিতীয় পর্যায়টা, এবং ভ্যাকসিনেশন, এই দুটি কাজ আমরা যদি আরও বেগবানের সাথে করতে পারি, তাইলে কি আমাদের লকডাউন খুব প্রয়োজন? লকডাউন আমি কিন্তু বারবার বলছি, আমাদের ট্রমা হয়ে যাচ্ছে কিন্তু মোশতাক ভাই। ঘরে বসে বসে আমরা কিচ্ছু চিন্তা করতে পারি না এখন। সারাদিন একটা ছোট্ট ঘরের মধ্যে বসে থেকে আমি কি চিন্তা করবো? আমার কিন্তু একটা ডেস্টিনেশন আছে, আমি ডেস্টিনেশন হারিয়ে ফেলছি। অতএব ওই জায়গাটা আপনারা কীভাবে নেবেন আমি জানি না মোশতাক ভাই। ডেফিনেটলি আমি বিশেষজ্ঞ না, তবে একটি বিষয় জানতে চাই, যদি আমরা 100% মানুষকে অথবা 90% মানুষকে মাস্কের আওতা নিয়ে আসতে পারতাম, সামাজিক ডিস্টেন্স আমরা মেনটেন করতে পারতাম, এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে টিকা নিয়ে আসছেন 1-1.5 কোটি, সেইগুলো যদি আমরা রেগুলার দিতে পারতাম, সেই ক্ষেত্রে কি আমাদের লকডাউনটা আরও প্রয়োজন আছে কিনা, এই জিনিসটা আমি জানতে চাই মোশতাক ভাই। না, আমরা তো পারছি না 100% মানুষকে মাস্ক পরাতে, জনগণকে সম্পৃক্ত করে মোশতাক ভাই, আপনি দেখেন ঢাকা শহরে এক সময় কোন লোক মোটরসাইকেলে হেলমেট পরতো না। হেলমেট মানে এটা গরমের মধ্যে কিভাবে হেলমেট পরবে? এখন দেখেন ঢাকা শহরের 90 না 100% মানুষ হেলমেট পরে। কিন্তু অতএব মানুষকে পড়ানো যাবে না, এইটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় পুলিশকে সে দায়িত্ব দেন এবং আমরা সবাই মিলে সোচ্চার হই যে না, যিনি আমাকে সংক্রামিত করবে তার বিরুদ্ধে আমি সোচ্চার হব, অতএব মাস্ক তাকে পড়তে হবে। এরকম একটা সিদ্ধান্ত যদি সরকার দেয়, আপনারা বিশেষজ্ঞরা যদি আমাদেরকে দেন, আমার মনে আমার বেশি উপকার হবে কিনা আমি জানি না, আপনি যদি একটু বলেন। জি জি, এক্ষেত্রে মাস্ক পরানো, স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলো তো জনগণকে সাহায্য করা, এটা তো দরকার অবশ্যই আছে, কিন্তু তার আগ পর্যন্ত আমাদের জীবন বাঁচানোর জন্য একটা বড় কঠিন পরীক্ষার সামনে আমরা পড়বো। যদি ঢাকা শহরের মতো বা ঘনবসতি শহরে ঘনীভূত মহামারীটা বিস্ফোরিত হয় দিল্লির মতো, এবং সেক্ষেত্রে সরকারকেই আলটিমেটলি দায়ী করা হবে যে আমরা তো বলবোই কারখানা খুলে দেন, আপনারা কেন এভাবে গাজীপুরে শ্রমিক মরছে, নারায়ণগঞ্জে মরছে, ঢাকা শহরের ঘনবসতি এলাকায় মানুষ মারা যাচ্ছে, আমরা তাদেরকে সমাধিস্থ করার জায়গা খুঁজে পাচ্ছি না। কাজে একটা বড়ই কঠিন সংকট। আমরা সব মাথা একত্র করে স্বাস্থ্য এবং অর্থনীতি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এই ধরনের সংক্রমণ যদি বাড়তেই থাকে, সবকিছু খুলে দেওয়া খুবই আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমরা মনে হয় সবাই এই বিষয়ে আমরা উদ্বিগ্ন আছি, সবকিছু মিলেই ডিসিশন নেওয়া দরকার। কিন্তু ডক্টর মুস্তাক, আমি আপনার কাছে একদম শেষ প্রশ্ন যেটি করতে চাই, যে আলোচনা দেখে যতটুকু বুঝতে পারলাম যে এখন জীবিকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে, জীবনও ইম্পর্টেন্ট, কিন্তু আজকে যারা গার্মেন্টস মালিকরা বলছেন খুলে দেওয়ার প্রসঙ্গে, এই করোনার এই বিপর্যয়ের মুখে যদি শিল্প প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়া হয়, সেটা কতখানি সঠিক সিদ্ধান্ত হবে? আমি আপনার কাছে একদম স্পষ্টলি জানতে চাই। একজন জনস্বাস্থ্যে কাজ করা মানুষ হিসেবে সংক্রমণের যে বর্তমান হার বজায় আছে এবং মৃত্যু, কোনো মতেই এই সবকিছু কোনো কিছু শিথিল করার অবকাশ নেই।
এটা আমাদের সবার জন্য ক্ষতিকর হবে, এমনকি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ক্ষতিকর হবে। যারা আমাদের গার্মেন্টস নিচ্ছে তারা বলবে তোমাদের রাষ্ট্রটা মানবিক নয়, তোমরা মানুষকে মেরে ফেলছো, তোমাদের কাছ থেকে আমরা কোনো প্রোডাক্ট নেব না। এই ধরনের সম্মুখীন হতে পারি আমরা। আসুন সবাই মিলে সংক্রমণ কমানোর জন্য, মৃত্যু কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করি। নিশ্চয়ই আমরা পরিস্থিতিকে উন্নতি ঘটাতে পারবো। সেই অপেক্ষা তাহলে আমাদেরকে কতদিন করতে হবে 30-এর নিচে নামতে গেলে? এখন যে প্রবণতা আছে, আমি তো কোনো খুব ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি না, তবে 2 সপ্তাহে যে কমবে না, 7ই আগস্টে কমবে না সেটি নিশ্চিত করে বলা যায়। তারপরে এটা আরো প্রলম্বিত করতে হতে পারে, সেটা যেন কম সময়ের জন্য প্রলম্বিত হয়, সেজন্য সবাই মিলে আসলে আমরা চেষ্টা করি যেন তারপরে খুব বেশি দিন যেন আমাদের এই সবকিছু বন্ধ করে রাখা, যেটি আসলে জনস্বাস্থ্যের জন্য একসময় ক্ষতিকর হয়ে দাঁড়ায়। সবকিছু বন্ধ রাখলে স্বাস্থ্যের উন্নতি হয় না। কাজেই সেটি যেন যত কম সময়ে পারি। 7ই আগস্টের পরেও আমার ধারণা আমাদেরকে আরো সময় লাগবে এই সংক্রমণ পরিস্থিতি, মৃত্যুর মিছিলটা কমাতে। জি ডক্টর মোস্তাক, ধন্যবাদ আপনাকে। ফারুক হাসান, আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনার কাছে আসলে আমার আর কোনো প্রশ্ন নেই। জনস্বাস্থ্যবিদ যেটা বললেন, এবং এটা অবশ্যই একটা আশঙ্কার কথা বললেন, কিন্তু আবার ওই আরও একটা বড় আশঙ্কা অর্থনীতির জায়গাটা। এখন আপনাদের করণীয়টা কি, আসলে কি করবেন? আমরা যেটা সরকার যে সিদ্ধান্ত নেবে সেটার সাথে আমরা আছি, থাকবো। বাট আমি আবারও বলবো যে জীবন অফকোর্স ইম্পর্টেন্ট, কিন্তু জীবন বাঁচাতে যে যেন জীবিকা আবার শেষ না হয়ে যায়, তখন আমরা জীবিকার জন্য যে কাজটা করছি সেইটা নিয়ে যেন সমস্যা আমরা না পড়ি। কারণ আমি বারবার বলবো যে সাপ্লাই চেনে কিন্তু একটা সমস্যা হলে জিনিসপত্র এমন সব দামের বাইরে চলে যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের এই যে ইন্টারন্যাশনালি এই গত 1.5 বছরে করোনার কারণে ইন্টারন্যাশনালি ইম্পোর্ট এক্সপোর্ট একেবারে কমে গেছে, এবং সেই কারণে শিপিং এর এমন একটা সমস্যা হয়েছে। এখন শিপিং কস্ট এবং কন্টেনার কস্ট 3 গুণ থেকে 5 গুণ হয়ে গেছে। এইটাকে কবে কমবে আমরা নিজেরাও জানি না, বিকজ ওই যে একটা সাপ্লাই চেনে যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটার জন্য খেসারত কিন্তু সবাই দিচ্ছে। আমিও দিচ্ছি, হেলাল সাহেবও দিচ্ছে, মুস্তাক সাহেবও দিবেন, সবাই কিন্তু এই খেসারত দিবেন। এবং যারা ওই যে হেলাল সাহেব যেগুলো বললেন যে যারা দিন আনে দেন খায়, তাদের উপরে সবকিছু যে তখন পড়বে যে তারা দিন আনবে কোথায়। কারণ এখানে যদি সার্কুলেশন না হয়, আলটিমেটলি বাসায় বসে থাকলে, সার্কুলেশন না হলে একদিকে বাসায় থেকেও তার সমস্যা হবে, তার কোনো ইনকাম থাকবে না। আর আমাদের সরকারের সেই লাক্সারি নেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো যে বসে বসে টাকা দিবে, কারণ কোনো রেভিনিউ কালেকশন নাই। সবকিছু বন্ধ থাকলে রেভিনিউ কালেকশন। আর আমি ইন্ডাস্ট্রির কথা বারবার আমরা বলছি যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজের মধ্যে অনেক এমপ্লয়মেন্ট থাকে, অনেকের সেটা ইনকাম থাকে, সেই ইনকাম দিয়ে পুরো দেশটা চলতে পারে, এবং সরকারও কিন্তু এর মাধ্যমে একটা রেভিনিউ পায়, রেভিনিউ দিয়ে দেশটাকে চালাতে পারে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত 3 জন অতিথি যারা আজকে যুক্ত হয়েছিলেন মেট্রোসেম টু দ্য পয়েন্টে। আমি অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে শুধু এটুকু বলতে চাই যে অর্থ না থাকলে জীবন কিন্তু অর্থহীন, আবার অর্থের জন্য জীবনও যদি চলে যাও সেটাও কিন্তু মহাবিপদ। সুতরাং উভয় সংকটের মধ্যে রয়েছে দেশ। সবচেয়ে বড় কথা, এই প্রাকৃতিক দুর্যোগ বলি আর মহামারী বলি, সেটাকে কিন্তু লাঘব করার জন্যে জনগণ যদি সচেতন হয়ে যায়, তাহলে বোধহয় আমরা সকলেই এই ঝামেলা বলি এবং এই ভয়াবহ করোনা থেকে আমরা মুক্ত হতে পারবো। সরকার তার চেষ্টা করছে, কিন্তু জনগণ যদি এত বেখেয়ালি, এত উদাসীন হয়ে থাকে, মাস্কটা থুতনির নিচে, মাথার উপরে, গলায় ঝুলিয়ে রাখে, এবং তারা যদি সামান্য প্রয়োজনীয় রাস্তায় বের হয়ে পড়ে, তাহলে আমরা না পারবো জীবন বাঁচাতে, না পারবো জীবিকাকে আবার নিজের একটা জায়গায় গতিতে দাঁড় করিয়ে দিতে। সুতরাং এই উভয় সংকটকে থেকে দেশকে মুক্ত করার জন্যে, নিজেদেরকে বিপদ মুক্ত করার জন্যে আসুন না একবার সচেতন হই, তাহলে বোধহয় সব ঝামেলাগুলো কমে যাবে। আমরা মাস্ক পরি, সামাজিক শারীরিক সব দূরত্ব মেনে চলি, বিধিবিধানগুলো মেনে চলি। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।